আমি জানি না কেন এসব কথা মনে পড়ছে আজ। আমি এটাও জানি না আমার এই ভাঙা শরীরটা আর কদিন বাঁচবে। তাই তো এই পৃথিবী থেকে যাওয়ার আগেই তোমাদের একটা গল্প বলে যেতে চাই, যে গল্পটা শুধু আমার নয়, হাজারো মানুষের হতে পারে। একটা ভালোবাসার গল্প, যে গল্পের কোনো শেষ নেই, আবার শুরুও নেই। একটা রোমাঞ্চকর প্রেমের গল্প, যে গল্পে মিশে আছে হাজারো রং, হাজারো আবেগ। হ্যাঁ, আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার চোখ বেয়ে জল অবশ্যই গড়িয়ে পড়বে। যদি আপনার চোখ বেয়ে জল গড়িয়ে না পড়ে, তাহলে আমার ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে চলে যাবেন। আর যদি গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন। চলুন শুরু করা যাক। সবকিছুর শুরু হয়েছিল যেদিন আমি কলেজে প্রথম বর্ষে ভর্তি হই। আমি তখন সদ্য শহরে আসা একটি ছেলে, একেবারে গ্রাম থেকে উঠে এসেছি। একটা সাদামাটা ছেলে, পরনে ফেডে যাওয়া শার্ট, গলায় মায়ের দেওয়া সস্তা লাল তাগা। চোখে এক রাস স্বপ্ন ছিল আমার, আর বুকের ভেতর এক অপ্রত্যাশিত ভয়। শহরটা বড্ড ভয়ঙ্কর, আর তাই তো আমি ভীষণ আতঙ্কে ছিলাম। আমি যেন আমাকেই খুঁজে পাচ্ছিলাম না। কি অদ্ভুত শহর, কত রং বেরঙের মানুষ পঙ্গপালের মতো ছুটে চলছে একদিকে তাদের দৈহিক চাহিদা মেটাতে। যাই হোক, শত জনস্রোতের মাঝেও হয়তো আমাকে মানিয়ে নিয়েই চলতে হবে। এই ধরনের হাজারো চিন্তা ভাবনা নিয়ে প্রথম ক্লাসের যাত্রা শুরু করলাম। আর প্রথম ক্লাসে এক অপূর্ব মোহিনীর সঙ্গে দেখা হয়ে গেল আমার। সেদিনই তাকে প্রথম দেখেছিলাম। আমার পাশেই বসেছিল সে, কাঁধে ব্যাগ, চুলগুলো খোলা, আর চোখ দুটো বিশাল, আর কপালের ওই চশমাটা অদ্ভুত এক ধরনের আকর্ষণ তৈরি করেছে। আমি জানতাম না তখনও সে আমার জীবন পাল্টে দেবে। নামটা শুনেছিলাম রোল কলের সময়, নাবিলা রহমান। একটা নাম কতটা সুন্দর হলে কাউকে বারবার মনে পড়ে যেতে পারে, সেটা তখনও আমি টের পাইনি। কি অপূর্ব তার চাহনি, আর তার মিষ্টি হাসি দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। সেদিন সে মিষ্টি করে একটা সাধারণ হাসি দিয়েছিল, হয়তো অন্যদের কাছে কিছুই না, কিন্তু আমার জন্য সেই হাসিটাই হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল আলো। আমার ভেতরে কিছু একটা নড়ে চড়ে উঠেছিল। কত সহজেই যে মানুষের সঙ্গে কথা বলতে পারে, হাসতে পারে, আর ক্লাসে প্রশ্ন করতে পারে স্যারের চোখে চোখ রেখে। আর আমার কথা বলছেন, আমি তো নিজের নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারি না। আমার সমস্ত আত্মবিশ্বাস তখনও মায়ের আঁচলের তলায় লুকানো ছিল। তবুও আমি তাকিয়ে থাকতাম দূর থেকে চুপচাপ। তারপর হঠাৎ করে একদিন আমার সঙ্গে কথা হয় তার। আমি ভুল করে তার খাতা নিয়ে এসেছিলাম। সে আমার কাছে এসে হেসে বলতে লাগলো, খাতাটা মনে হয় আমার, আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আমার দেখে। আমি তো ভয়ে কাঁপছিলাম তখন, আর কাঁপা কাঁপা সুরে বলতে থাকলাম, দুঃখিত নাবিলা, আমি খেয়াল করতে পারিনি এই খাতাটা তোমার। সে হেসে বলল, কোনো সমস্যা নেই, তুমি গ্রাম থেকে এসেছো তাই না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি জানলে কিভাবে? সে বলল, তোমার চোখ বলে দিয়েছে। তুমি যে ভয় আর স্বপ্নকে একসাথেই ধরে রেখেছো, আর এই দুটো লক্ষণ শুধুমাত্র গ্রাম্য ছেলেদের চোখেই লক্ষ্য করা যায়। আমি সেদিন প্রথম অনুভব করেছিলাম কেউ আমাকে দেখেই বুঝেছে। এটা ভেবে যেন আমি খুশিতে নদগদ হয়ে গেছি। এরপর থেকে আমাদের প্রায়ই কথা হতে লাগলো। আমরা একসাথে লাইব্রেরিতে বসতাম, একসাথে ক্যান্টিনে যেতাম। সে আমাকে বই পড়তে দিত, এইটা পড়ো, ওইটা পড়ো, তুমি পারবে। আমি তো তখনও নিজেকে নিয়ে কেমন জানি একটা হীনমন্যতায় ভুগতাম। ভাবতাম আমি কারো যোগ্য নই। কিন্তু সে বারবার বলতো, তুমি আলাদা শাওন, তুমি হয়তো জানো না তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। আমার নামটা যেভাবে সে উচ্চারণ করত, শাওন, সেই উচ্চারণেই যেন আমি নিজের অস্তিত্ব খুঁজে পেতাম। আমাদের মধ্যে কখন যে প্রেম হয়ে গিয়েছিল তাও জানি না। কেউ কাউকে কখনো বলতেও পারেনি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা জানতাম এই সম্পর্কটা কিছু একটার জন্য এগিয়ে যাচ্ছে। সে আমাকে শেখালো কিভাবে আত্মবিশ্বাস তৈরি করতে হয়। আমার মা অসুস্থ হয়ে পড়লে সে আমার হাসপাতালে যেত। আমি যখন চাকরির ইন্টারভিউ দিতাম, সে রাত জেগে আমাকে প্রস্তুত করতে সাহায্য করত। জানেন, সে ছিল আমার সব, বন্ধু, ভালোবাসা আর আশ্রয়, সবকিছু। কিন্তু পৃথিবী তো এত নিখুঁত নয়, তাই না? একদিন হঠাৎ করেই সে বলল, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, বাবা রাজি না। আমি বললাম, তুমি না বললে কিভাবে বিয়ে হয়? সে চুপ ছিল, একদম চুপ। শুধু বলল, মা ক্যান্সারে আক্রান্ত, তার মুখের দিকে তাকাতে পারছি না। আমি প্রথমবার কেঁদেছিলাম সেই রাতে, একা, একদম নিঃশব্দে। আমি যাকে নিজের জীবন ভেবেছিলাম, সে জীবন ছেড়ে চলে যাচ্ছে, অন্য কারো হয়ে যাচ্ছে, আর আমি আবার আগের মতো হয়ে যাচ্ছি।
যে নিজেকে বিশ্বাস করতো না। তারপরে দিনগুলো যেন মৃত্যু ছিল আমার জীবিত শরীরের ভেতর। আমি চাকরিও পেয়েছিলাম, কিন্তু কোনো মানে ছিল না। খাওয়া, ঘুম, অফিস সবকিছুই সেকেলে লাগতো, যেন আমি নিজেকে দিয়ে অভিনয় করিয়ে নিচ্ছি। তার বিয়ে হয়ে গেছে, ছবি দেখেছি ফেসবুকে, মিষ্টি একটা হাসি দিয়ে ছবি উঠেছে সে, পাশে একটা সুদর্শন ছেলে যে তার স্বামী, আর আমি সেই ছবি দেখে হেসে উঠেছিলাম। তারপর মোবাইলটা ছুঁড়ে ফেলেছিলাম। তারপর চাকরি গেল, বাবার মৃত্যু, ঋণ, ঘর হারালাম। আমার জন্মদাত্রী মা, তিনি আগেই চলে গেছেন। আমার সমস্ত পরিচয়গুলো মুছে যেতে লাগলো। একদিন আমি নিজেই আয়নার দিকে তাকিয়ে চিনতে পারলাম না। শুরু হলো রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি। লালবাগ, গাবতলী, কমলাপুর, খিলগাঁও সব জায়গায় ঘুমিয়েছি আমি। এক পলিথিনের নিচে বৃষ্টি এড়ানোর চেষ্টা করেছি। অনেকদিন না খেয়ে থেকেছি। মানুষরা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ জানতো না এই পাগলটাও একদিন কারো কাছে সব ছিল। কেউ জানতো না এই ছেলেটাও একদিন স্বপ্ন দেখতো। কেউ বুঝলো না আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। আর আজ আমি রাস্তায় শুয়ে আছি, ক্লান্ত, বিধ্বস্ত, নষ্ট হয়ে যাওয়া এক জীবনের অবশেষে। তবুও মনে পড়ে যায় তার মুখটা। সে এখন কোথায়? সুখে তো? আমি চাই সে সুখে থাকুক। আমি তো পারিনি তাকে সুখ দিতে, কিন্তু সে আমাকে জীবনের মানে শিখিয়েছে। তাই তো আজও যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও, আমি বলবো আমি আমার প্রিয়তমাকে চাই, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, যে আমার জীবনটাকে নতুন করে সাজিয়েছিল, যে আমাকে ভালোবাসার মানে শিখিয়েছিল। তাই তো আমি প্রতিদিন সকালে ঘুম ভেঙে তার কথাই ভাবি। যদিও এখন আর আমার ঘর নেই, বিছানা নেই, মোবাইল নেই, খবরের কাগজের নিচে শরীরটা চাপা দিয়ে কোনো রকমে একটা পলিথিন পেতে শুয়ে থাকি। তবুও ভোরবেলায় চোখ খুললেই মনে হয় ও কি করছে এখন, শুধু এই একটি প্রশ্ন। তারপর জেগে উঠে দেখি চারপাশের শব্দ, গাড়ির হর্ন, মানুষের হাঁকঢাক, রাস্তার ধুলোবালি, আর আমার মতো কিছু ছিন্নমূল মানুষ যারা কেউ কাউকে দেখে না। আমিও কাউকে দেখি না, শুধু বেঁচে থাকি। জীবন বলতে আর কিচ্ছু নেই আমার। জীবন এখন শুধু নিঃশ্বাস নেওয়ার নাম। প্রিয়া, আমার প্রিয়ার বিয়ের পর আর কোনো খোঁজ খবর রাখেনি। আমিও প্রথমে কষ্ট পেয়েছিলাম, রাগ হয়েছিল, কিন্তু আমি বুঝি সে ঠিকই করেছে। আমি তো আর মানুষ ছিলাম না, একটা নষ্ট হয়ে যাওয়া মানুষ, যে কেবল তার জীবন থেকে ব্যর্থতা ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু জানো তোমরা, সবচেয়ে খারাপ যেটা হয়েছিল তা হলো একাকিত্ব। মানুষ যখন দারিদ্র হয়ে পড়ে তখন সে কষ্টে থাকে, কিন্তু যখন সে একা হয়ে যায় সে মরে যায়। আমিও মরেছি বারবার। এক একটা বিকেল মনে হয়েছে অসহ্য হাহাকার। এক একটা রাত মানে ছিল নিজেই নিজেকে গালাগালি করা। আমি তখন একটা ফুটপাতে ঘুমাতাম। ধানমন্ডির একটা মসজিদের পাশে এক রাতে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। শরীর কাঁপছে, মাথা ঘুরছে, পেটে খাবার নেই, পাশ দিয়ে লোক যাচ্ছে কিন্তু কেউ তাকাচ্ছে না। আমি চিৎকার করে বললাম আমাকে একটু পানি দিন। কেউ থামলো না। সেই রাতেই আমি বুঝলাম এই শহর, এই সমাজ, এই পৃথিবী সব কিছুই নিঃস্ব। যেখানে মানুষ মরছে চোখের সামনে আর মানুষ কেবল পা টিপে টিপে চলে যাচ্ছে। সেদিন আমি হয়তো মরেই যেতাম, কিন্তু মরিনি, কারণ মনে পড়েছিল তার বলা একটি কথা। সে একদিন বলেছিল, শাওন, একটা কথা মনে রেখো, তুমি যদি হার না মানো তাহলেই তোমার জয় হবে। আমি সেই কথাটার ভরসায় বেঁচে আছি। জানি না আর কত দিন বাঁচতে পারবো, কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না। ধীরে ধীরে চেনা মানুষগুলো যেন অচেনা হয়ে যাচ্ছে। একটা সময় তো কেউ বিশ্বাস করতো না। আমি একটা সময় বিশ্ববিদ্যালয়ে পড়তাম। কেউ বিশ্বাস করতো না আমি কাউকে ভালোবেসেছিলাম। কেউ ভাবতো না আমি কোনোদিন কিছু হতে চেয়েছিলাম। একদিন এক কিশোর এসে বলল, আরে এই পাগল, একটা গান শোনা না। আমি হেসে ফেলেছিলাম, কারণ আমি তো আগে গান গাইতাম তার জন্য, যে আমার প্রিয়জন ছিল। আমার একটা নোটবুক ছিল যেখানে আমি গান লিখে রাখতাম। জানেন, সেই নোটবুকটা হারিয়ে গেছে, ঠিক যেমন আমার জীবনের রং হারিয়ে গেছে। একবার একটা লোক আমাকে ডেকে বলল, তুই এত কষ্ট পেলি কেন? আমি তার দিকে তাকিয়ে বললাম, ভালোবেসেছিলাম, কিন্তু সে চায়নি আমি মরে যাই, তাই তো বেঁচে আছি, কিন্তু সুখে থাকার পথগুলো হারিয়ে ফেলেছি। লোকটা অবাক হয়ে বলল, তুই তো পাগল না, তোকে তো ফিলোসোফার মনে হচ্ছে। আমি হেসে বলেছিলাম,
পাগল আর ফিলোসোফারের মাঝে পার্থক্য হলো পাগল বুঝে না সে কি হারিয়েছে, আর আমি প্রতিদিন বুঝতে থাকি আমি কি হারিয়েছি আর কি হারালাম। তাই তো আমি প্রতিদিন বলি, মানুষ শুধু খাবার খেয়েই বাঁচে না, মানুষ বেঁচে থাকে মানুষের ভালোবাসা, সম্পর্ক আর স্পর্শের স্বীকৃতি নিয়ে। আমি এখনো ঠিকমতো খাওয়া দাওয়া করি না, কারণ ক্ষুধায় অভ্যাস হয়ে গেছে। আমি এখন কাঁদি না, কারণ আমার চোখের জল শুকিয়ে গেছে। আমি এখন ভালোবাসি না, কারণ আমি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি। সেদিন রাতেও আকাশে চাঁদ ছিল, আমি তাকিয়ে বলেছিলাম, তুমি এখনো সেই চাঁদের নিচে আছো। ঘুমাও নাকি বেলকনিতে দাঁড়িয়ে গাছগুলোতে পানি দাও? তোমার বর নিশ্চয় তোমাকে ভীষণ আদর করে। আমি কল্পনা করি তুমি সুখে আছো, কারণ আমি যদি জানতাম তুমিও কষ্টে আছো, তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম। কিন্তু আমি চাই না তুমি কষ্ট পাও, আমি শুধু চাই তুমি জানো তুমি কাউকে ভেঙে ফেলেছ, তুমি কাউকে নষ্ট করে দিয়েছ, ভেতর থেকে একেবারে নিঃশেষ করে দিয়েছ। জানো, আজকাল রাতে খুব ভয় লাগে। কখনো ছেলেরা এসে টাকা চায়, না দিলে গালাগাল দেয়। কখনো পুলিশ এসে লাথি মেরে বলে এইখানে ঘুমাবি না। কখনো কেউ খুন্তি দিয়ে মাংস খেয়ে হাড়টা ছুঁড়ে ফেলে দেয়, আর আমি সেই হাড়টায় লেগে থাকা মাংস খুঁজে নেই, নিজেকে গোপনে গাল দেই, তারপরও মুখ ঘুরিয়ে খেতে থাকি। না খেয়ে মরার চেয়ে লজ্জায় মরা ভালো। একদিন এক বৃদ্ধা এসে জিজ্ঞেস করলো, তোমার জীবনে কি কেউ নেই, কোনো ছেলে মেয়েও নেই? আমি বললাম, হ্যাঁ ছিল। সে আমার ভেতরে ছোট্ট একটা ছেলে, যে একটা মেয়েকে ভালোবেসে পৃথিবী জয় করতে চেয়েছিল। সে এখন মরে গেছে, আর আমিও হয়তো বেশি দিন টিকবো না। জানেন চাচা, মানুষের শরীর ধ্বংস হয় না, ধীরে ধীরে ক্ষয়ে যায়। আমারও ঠিক তাই হচ্ছে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো হাঁটতে পারছি না, পায়ে ব্যথা, মাথা ঘুরে, বুক ধড়ফড় করে উঠবে। আমি জানি না কি রোগ হয়েছে আমার, হয়তো কিডনি পচে গেছে, নয়তোবা শুধু অভিমানগুলো জমে জমে সারা শরীরে বিষ ছড়িয়ে দিয়েছে। কাউকে বলি না, কারণ এই শহরে কেউ কারো কষ্ট বোঝে না। এখানে সবাই ব্যস্ত, ব্যস্ত নিজের স্বপ্ন নিয়ে, নিজের ফেসবুক নিয়ে, নিজের প্রেম নিয়ে। কেউ পেছনের দিকে ফিরে তাকায় না। আর আমি এখন অতীত হয়ে গেছি, না থাকলে কিচ্ছু আসে যায় না। একদিন বৃষ্টিতে ভিজছিলাম, কেউ ছাতা দেয়নি। একটা ছোট্ট বাচ্চা মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ করেই মায়ের কাছে বলল, মা, ওই লোকটা কাঁদছে কেন? মা বলল, ও পাগল, কাঁদে না, পাগলের চোখে জল থাকে না। আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু মায়েরা তো মিথ্যে বলে না। আমি পাগল হয়ে গেছি, নিজেকে মানুষ ভাবার সাহস এখন আর নেই। জানেন, সবচেয়ে ভয় পাই রাতকে। রাত মানেই হাড় কাঁপানো ঠান্ডা, বুকের মধ্যে হাহাকার, আর চাদরহীন নোংরা ফুটপাতে শরীর গুটিয়ে শুয়ে থাকা। তারপর ধীরে ধীরে প্রচন্ড শীতে নিজের আত্মাটাকে বিলিয়ে দেওয়া। জানেন, এই শহরের মানুষগুলো হয়তো এই কথাগুলো মনে মনে বলে থাকে, এই পাগল, তুই যদি কখনো মরে যাস তাহলে চিৎকার করিস না, আমার ঘুম নষ্ট হবে। কি নিষ্ঠুর এই শহর! আর এই নিষ্ঠুর শহরে বাস করে কিছু হৃদয়হীন, কিছু অতৃপ্ত আত্মা, যাদের মনে কোনো মায়া নেই, কোনো দয়া নেই, কোনো ভালোবাসা নেই। জানেন চাচা, হয়তো আরো অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতাম আমি, কিন্তু আমি পারি না, শুধু একটি চিঠির কারণে। এই চিঠিটা আমার পকেটেই থাকে সব সময়, আমার জীবন সঙ্গী বলতে পারেন। আর সেই চিঠিতে আমার প্রিয়তমার হাতের লেখা আছে কিছু মোটিভেশনাল কথা। শাহুন, তুমি পারবে, তুমি থেমো না, তুমি আমার মতো কাউকে কখনো খুঁজে পাবে না, কিন্তু তুমি নিজেকে পেলেই সব পেয়ে যাবে। জানেন, আমি অনেকবার পড়েছি সেই চিঠিটা, তার হাতের লেখা যেন চোখ দিয়ে আমাকে ছুঁয়ে যায়। তাই তো সেই কাগজটা সব সময় বুকের মধ্যেই চেপে রাখি, আর ভাবতে থাকি, যদি কখনো মরে যায়, কেউ যদি আমার মৃত দেহ দেখে, এই কাগজটা হয়তো বুঝিয়ে দেবে আমার জীবন ফাঁকা ছিল না, আমিও কাউকে ভালোবেসেছিলাম। তাই তো সব সময় নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। না, আত্মহত্যা করব না। আমি শুধু সবকিছু ছেড়ে দিয়েছি, ছাড়তে বাধ্য হয়েছি। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, লোকেদের কাছে হাতও পাততে পারি না। চুপচাপ বসে থাকতাম ফুটপাতে, একটা নির্জন রিক্সা গ্যারেজের পাশে। একদিন হঠাৎ করে মনে হলো
আমার চোখের সামনে আলো দেখতে পাচ্ছি। আলো, উজ্জ্বল একটা আলো যেন সামনে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম সে এসেছে। আমি বললাম, তুমি এসেছ, এইবার আমাকে নিয়ে যাবে। কেউ কিছু বলল না, শুধু বাতাসে গন্ধটা ভেসে এলো। লাল চুরির টং টং শব্দ কানে বাজলো। আমি চোখ বন্ধ করলাম। এটাই তো চেয়েছিলাম, মরে গেলেও তার গন্ধে হারাতে চাই। আমার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। কোনো ভয় ছিল না, কারণ আমার তো আগেই মৃত্যু হয়ে গিয়েছিল। আমি শুধু বলেছিলাম, তুমি সুখে থেকো নাবিলা, তুমি সুখে থেকো নাবিলা, তুমি সুখে থেকো। আমি তোমাকে দোষ দেই না, কারণ তুমি ছিলে আমার স্বপ্ন, আর আমি ছিলাম শুধু একটা নাম, শাওন, যে একদিন ভালোবাসতে শিখিয়েছিল আর তাতেই শেষ হয়ে গিয়েছিল। তারপর আর কিচ্ছু মনে নেই, শুধু জানি আমি ধীরে ধীরে হাওয়ার সাথে মিশে যাচ্ছি। এক সপ্তাহ পর ঢাকা শহরের ব্যস্ত একটা ফুটপাত, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলে যায়। এই সকালে হঠাৎ করে এক রিক্সা চালক খবর দেয়, একজন মানুষ পড়ে আছে, মনে হয় আর বেঁচে নেই। মানুষ জড়ো হয়, পুলিশ আসে, কেউ চেনে না তাকে। তার গায়ে ছিল ছেঁড়া একটা পাঞ্জাবি, মুখে ধুলা, পায়ে ফাটল, আর পাশে পড়েছিল একটা পুরনো কাগজ, ভাঁজ করা কাগজ, মনে হয় প্রিয়জনের চিঠি। এক কনস্টেবল সেটা তুলে নেয়, খুলে দেখে তাতে হাতের লেখা, যদি কেউ কখনো এই চিঠিটা পড়েন তাহলে জেনে রাখবেন আমি কোনো পাগল না। আমি এক সময় স্বপ্ন দেখতাম, আমি কাউকে ভালোবেসেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম আমি মরেছি ধুকে ধুকে না খেয়ে, ভালোবাসা না পেয়ে। যদি তুমি ভালোবাসো কাউকে, তাহলে তাকে বলো যতদিন পাশে আছো ভালোবেসে যাও, সময় চলে গেলে কেবল ছায়ায় পড়ে থাকবে। শাওন। কনস্টেবল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, তারপর মৃদু স্বরে বলল, এই লোকটা কারো না হলেও একটা সময় কারো প্রিয়জন ছিল। সে চোখ মুজে কাগজটা ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল। নীরবতা নেমে এসেছে, মানুষ ছড়িয়ে পড়েছে। শাওনের শরীরটা ঢেকে রাখা হয় পুরনো একটা চাদর দিয়ে। শাওন, যার কথা কেউ মনে রাখেনি ঠিকই, তবুও কোনো এক রাতে কোনো এক বেলকনিতে দাঁড়িয়ে কেউ যখন দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে, একটা দমকা হাওয়ায় তার চুল উড়িয়ে দিয়ে বলে যায়, আমি এখনো ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন। তো আমি মাসুদ, আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুখে থাকবেন। বাই বাই।